الرحمن الرحيم يا الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا متكبر يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم আসসালামু আলাইকুম। ভারতকে কি একটু বেকায়দায় ফেললো বাংলাদেশ? একটু আলাপ করি। 24 দিনে একটা আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ভারতকে। সেই আলটিমেটাম 24 দিনের মধ্যে যদি ভারত এই সমস্ত দাবি পূরণ না করে তাহলে ভারতকে নিয়ে যাবে আন্তর্জাতিক আদালতে। এখন ভারত বলছে কে এই শক্তিমান যে ভারতকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার মতো দেখায়, কে শক্তিমান এটা দিবালোকের মতো পরিষ্কার। ওসমান হাদির যে দলটি, সেই দলটি এই দাবি নিয়ে ডক্টর ইউনূস সাহেবের কাছে গেছেন। 4টি দাবি আছে ওইখানে। এই 4টি দাবি যদি তারা বলেছে যদি পূরণ না করে তাহলে আন্তর্জাতিক আদালতে যাবে তারা মানে তারা তো আর একা যেতে পারবে না, হয়তো সরকার যাবে আন্তর্জাতিক আদালতে। তো এইটাতে ভারতের ইমেজ যাবে যদি আন্তর্জাতিক আদালতে যায়। ভারতের এমনি বাইরে কোনো ভালো ইমেজ নেই। ভারতীয়দেরকে ধরে ধরে কানাডা থেকেও ফেরত পাঠাবে বলছে কত লক্ষ ভারতীয়। ইমেজ ভারতের ভালো নেই। ভারত যতই কিছু করে শক্তিশালী সেই আর্থিক ভারতের অর্থনীতি কিন্তু নির্ভর করে বাংলাদেশের উপর। এটা একটা পূর্ণ সত্য কথা। তো আমার এই চ্যানেলটা, আমার এই ভিডিওটা না টেনে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। না টেনে পুরো ভিডিওটা দেখেন, তাইলে আপনাদের ভালো লাগবে, আপনারা বুঝতে পারবেন বিষয়টি। এই মুহূর্তে একটা এমন পরিস্থিতি দাঁড়িয়ে আছে যেটাকে মোটেও সাধারণ কোনো কূটনৈতিক চাপ বলা যাবে না। ভারতকে দেওয়া হয়েছে 24 দিনের এক ভয়ঙ্কর আলটিমেটাম। এটা কোনো সোশ্যাল মিডিয়ার হুমকি না কোনো লোকাল রাজনৈতিক নাটক। সোজা কথা, এই 24 দিনের মধ্যে যদি নির্দিষ্ট কিছু দাবি পূরণ না হয় তাহলে বিষয়টা টেনে নিয়ে যাওয়া হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, মানে সরাসরি আন্তর্জাতিক আদালতে। এখন প্রশ্নটা খুব স্বাভাবিক, কে সেই শক্তি, কার এতটা সাহস যে ভারতকে আন্তর্জাতিক আদালতে ঘেঁষে দেওয়ার কথা বলছে? আর হঠাৎ করেই কেন ভারত টার্গেটে? এখানেই গল্পটা আরও অদ্ভুত হয়ে ওঠে। কারণ ঠিক একই সময়ে 1 জানুয়ারি 2026-এর সকালে ভারত আর পাকিস্তানের মধ্যে ঘটে গেছে একেবারে নীরব এক গোপন আদান প্রদান। এতটাই গোপন যে না টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ, না পত্রিকার হেডলাইন, না সোশ্যাল মিডিয়ায় কোনো আলোচনা। কিন্তু ভুল করলে চলবে না। এই বিষয়টা এতটাই সেন্সিটিভ যে এখানে যদি একটা ছোট ভুলও হয় তাহলে দুই দেশের কোটি কোটি মানুষের জীবন মুহূর্তের মধ্যে ঝুঁকিতে পড়ে যেতে পারে। আর বন্ধুরা, এটা সবকিছুর শুধু শুরু। আজকের এই বিশেষ রিপোর্টে আমরা এমন কিছু তথ্য সামনে আনব যেগুলো বড় বড় নিউজ চ্যানেলেও সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়। তাই অনুরোধ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি চান ভারতের কণ্ঠস্বরটা বিশ্ব দরবারে আরও জোরালো হোক আর দেশটা প্রতিটা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠুক, তাহলে এই ভিডিওটা লাইক করুন আর এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। চলুন এবার আসল গল্পে ঢোকা যাক। ভূগোলের বই আমাদের শেখায় নকশার ওপর টানা সীমারেখা খুব সহজে বদলায় না, কিন্তু বাস্তবে বাংলাদেশে এখন এমন এক খেলা শুরু হয়েছে যেটা এই সমস্ত নিয়মকেই যেন চ্যালেঞ্জ করছে। ভারত আর বাংলাদেশ দুটো দেশই প্রতিবেশী। ইতিহাস, সংস্কৃতি, যুদ্ধ আর সহযোগিতার মাধ্যমে একে অপরের সঙ্গে জড়িয়ে। কিন্তু গত কয়েক মাসে এই দুই দেশের সম্পর্কের মধ্যে যে ফাটল ধরেছে তা কোনো ছোট কম্পন নয়। এটা প্রায় একটা রাজনৈতিক ভূমিকম্প। পরিস্থিতি এতটাই বদলে গেছে যে আজ বাংলাদেশে খোলাখুলি স্লোগান উঠছে, ভারতীয়দের বের করে দাও, তাদের চাকরি কেড়ে নাও, ওয়ার্ক পারমিট বাতিল করো। প্রশ্ন একটাই, এত হঠাৎ কিভাবে? কিভাবে একটা বন্ধুপ্রতিম দেশ রাতারাতি এমন শত্রুতার জায়গায় পৌঁছে গেল? এই পুরো নাটকের মূল সূত্রপাত বাংলাদেশের এক ছাত্র সংগঠন থেকে। এই সংগঠনের নাম ইনকিলাব মঞ্চ।
গত কয়েক মাস ধরে এই সংগঠনটা ক্রমেই আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। তাদের নেতারা খোলাখুলি হুমকি দিচ্ছে, প্রকাশ্যে দাবি তুলছে, আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে কাজ করা প্রতিটা ভারতীয়কে তৎক্ষণাৎ বের করে দেওয়ার ডাক দিচ্ছে। তাদের দাবি একদম পরিষ্কার, ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে, ভারতীয়দের চাকরি শেষ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই ঘৃণার আগুন হঠাৎ জ্বলে উঠল কেন? এর উত্তর লুকিয়ে আছে একটা রহস্যময় হত্যাকাণ্ডে। বাংলাদেশের এক পরিচিত ছাত্রনেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি রহস্যজনক পরিস্থিতিতে খুন হন। এই খবর ছড়াতেই পুরো বাংলাদেশে ঝড় বয়ে যায়। ছাত্ররা রাস্তায় নামে, প্রতিবাদ শুরু হয়, আর পরিস্থিতি দ্রুত রাজনৈতিক রং নিতে থাকে। এরপর আসে 18 ডিসেম্বর 2025-এর সেই অন্ধকার রাত। সেদিন ইনকিলাব মঞ্চের মহাসচিব আবদুল্লাহ আল জাবির সোজা গিয়ে হাজির হন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সামনে, এবং সেখানে তিনি তুলে ধরেন 4টি বড় দাবি। বন্ধুরা, এগুলো কোনো সাধারণ দাবি ছিল না। এগুলো ছিল এমন দাবি যেগুলো নিশানা ছিল সরাসরি ভারত। আর এখান থেকেই শুরু হয় এই পুরো 24 দিনের আলটিমেটামের গল্প। আর এখান থেকেই বিষয়টা আর ছাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখান থেকেই এটা সরাসরি ভারতের বিরুদ্ধে চাপ তৈরির অস্ত্র হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চ যে 4টি দাবি তোলে, তার মধ্যে প্রথম দাবিটা শুনলে আপাতদৃষ্টিতে খুব স্বাভাবিক মনে হতে পারে। তারা বলে, শরীফ উসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের 24 দিনের মধ্যে শনাক্ত করতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবির মধ্যে নতুন কিছু নেই। যে কোনো দেশে এমন ঘটনা ঘটলে এই দাবি উঠতেই পারে। কিন্তু আসল বিস্ফোরণটা হয় দ্বিতীয় দাবিতে। ইনকিলাব মঞ্চ সোজাসুজি বলে দেয়, বাংলাদেশকে যদি আত্মনির্ভর করতে হয়, তাহলে প্রথম কাজ হলো বাংলাদেশে কাজ করা ভারতীয়দের বের করে দেওয়া, তাদের চাকরি বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া। মানে পরিষ্কার, এই পুরো ঘটনার দায় চাপানো হচ্ছে ভারতীয়দের ঘাড়ে। একটা হত্যাকাণ্ড, আর তার ফল হিসেবে পুরো একটা দেশের নাগরিকদের বলির পাঁঠা বানানোর চেষ্টা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশটা আসে তৃতীয় দাবিতে। এখানে তারা আর ঘুরিয়ে কথা বলেনি। ইনকিলাব মঞ্চ সরাসরি হুমকি দেয়, যদি ভারত সরকার সহযোগিতা না করে, যদি হত্যার অভিযুক্তদের বাংলাদেশের হাতে তুলে না দেওয়া হয়, তাহলে তারা ভারতকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে টেনে নিয়ে যাবে। একবার ভাবুন, একটা ছাত্র সংগঠন একটা সার্বভৌম দেশকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার কথা বলছে। এটা শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, এটা একটা পরিকল্পিত চাপ তৈরির কৌশল। চতুর্থ দাবিটাও কম গুরুত্বপূর্ণ নয়। এখানে তারা আওয়ামী লীগ এবং বাংলাদেশের কিছু গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলে। এই 4টা দাবি একসাথে দেখলে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যায়, এই আন্দোলনটা আর শুধুই ছাত্রদের ক্ষোভ নয়, এটা ধীরে ধীরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে ব্যবহার করে ভারতের ওপর চাপ তৈরির হাতিয়ার হয়ে উঠছে। এখন এখানে একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে ভাবার মতো। একদিকে বাংলাদেশে খোলাখুলি বলা হচ্ছে ভারতীয়দের বের করে দাও, আর অন্যদিকে ভারতের মাটিতে যখন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা ওঠে, তখনই একটা নির্দিষ্ট শ্রেণী দাঁড়িয়ে পড়ে, মানবাধিকার, সংখ্যালঘু, সহানুভূতি। এই দুই অবস্থানের মধ্যে এত বড় ফারাক কেন? এই দ্বৈত মানদণ্ডটাই সবচেয়ে বড় প্রশ্ন তুলে দেয়। আর এখানেই আরেকটা খুব অস্বস্তিকর প্রশ্ন উঠে আসে, আসলে কারা এই ভারতীয়রা যারা নাকি ভারত ছেড়ে বাংলাদেশের মতো অর্থনৈতিক চাপে থাকা দেশে চাকরি করতে যাচ্ছে? ভারত আজ দ্রুত উন্নয়নশীল অর্থনীতি, স্টার্টআপ হাব, ম্যানুফ্যাকচারিং বেস আর গ্লোবাল সাপ্লাই চেইনের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কোনো বাস্তবতায় ভারতীয়রা বাংলাদেশে গিয়ে চাকরি দখল করছে? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কিন্তু এগুলো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। এবার আসি সেই 24 দিনের আলটিমেটামে। ইনকিলাব মঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, জানুয়ারি 2026-এর মাঝামাঝি, মানে প্রায় 20 থেকে 22 জানুয়ারির মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয়, পুরো বাংলাদেশ জুড়ে হরতাল, দেশব্যাপী আন্দোলন এবং রাজনৈতিক অচলাবস্থা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরো ইস্যুটাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আর রাখা হচ্ছে না। এটাকে ধীরে ধীরে একটা ইন্ডিয়া সেন্ট্রিক কনফ্রন্টেশন বানানো হচ্ছে। আজ বাংলাদেশে ছাত্র সংগঠনগুলো আর শুধু কলেজ ইউনিভার্সিটির গণ্ডিতে নেই। তারা চাইছে সরকারের সিদ্ধান্ত প্রভাবিত করতে, পররাষ্ট্রনীতিতে চাপ তৈরি করতে
এবং আন্তর্জাতিক মঞ্চে বার্তা পাঠাতে এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন কূটনীতিক ও অভিজ্ঞ বিদেশনীতি বিশ্লেষক এই ঘটনাকে সরাসরি চরম দায়িত্বজ্ঞানহীনতা বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য পরিষ্কার, এই ধরনের দাবি তোলা লোকজন অর্থনৈতিক বাস্তবতা বোঝে না, আন্তর্জাতিক কূটনীতির ABC জানে না। কিন্তু এখানেই সবচেয়ে বড় রহস্যটা তৈরি হয়। এই পুরো পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রায় পুরোপুরি নীরব। কোনো অফিসিয়াল বিবৃতি নেই, কোনো অবস্থান স্পষ্ট করা হয়নি, কোনো আশ্বাসও দেওয়া হয়নি। আর অনেক সময় এই নীরবতাই সবচেয়ে জোরে কথা বলে। বাংলাদেশের নিজের মিডিয়াতেই প্রশ্ন উঠছে, সরকার কি ভয় পাচ্ছে, নাকি তারা ছাত্র সংগঠনের চাপে, নাকি ইচ্ছাকৃতভাবেই সময় ক্ষেপণ করছে? কারণ ভেতরের খবর বলছে, যদি এই 24 দিনের মধ্যে কিছু না বদলায়, তাহলে সত্যি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার চেষ্টা হবে। এটা আর ফাঁকা হুমকি নয়, এটা একটা ধাপে ধাপে সাজানো স্ট্র্যাটেজি। আর ঠিক এই উত্তপ্ত রাজনৈতিক আবহের মাঝেই যখন চারদিকে উত্তেজনা, সন্দেহ আর চাপ, ঠিক তখনই ঘটে যায় এক এমন ঘটনা যেটা বাইরে থেকে দেখলে সাধারণ মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে যার গুরুত্ব ভয়ঙ্কর রকমের বড়। তারিখ 1 জানুয়ারি 2026। পুরো বিশ্ব তখন নতুন বছরের আনন্দে মেতে, আতশবাজি, শুভেচ্ছা, উৎসব সব চলছে। কিন্তু এই একই দিনে নীরবে, সম্পূর্ণ গোপনে ভারত আর পাকিস্তানের মধ্যে হয় একটা অত্যন্ত সংবেদনশীল আদান প্রদান। এমন আদান প্রদান যার কথা টিভিতে বলা হয় না, সংবাদপত্রে ছাপা হয় না, সোশ্যাল মিডিয়ায় তো প্রশ্নই ওঠে না, কারণ এটা জানার অধিকার থাকে খুব অল্প কয়েকজনেরই। আপনি কি জানেন, প্রতি বছর ঠিক 1 জানুয়ারি ভারত আর পাকিস্তান একে অপরকে একটা বিশেষ তালিকা হস্তান্তর করে? এটা কোনো সাধারণ কাগজ নয়, এটা কোনো কূটনৈতিক সৌজন্যও না। এই তালিকায় থাকে দুই দেশের সমস্ত পারমাণবিক স্থাপনার তথ্য, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ইউরেনিয়াম প্রসেসিং ইউনিট, রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল সংরক্ষণের জায়গা, রিসার্চ ফ্যাসিলিটি। আর শুধু নাম নয়, একদম নিখুঁত অবস্থান, ল্যাটিটিউড, লঞ্জিটিউড, সুনির্দিষ্ট কোঅর্ডিনেট। এই ডেটা যদি ভুল হাতে পড়ে যায়, তাহলে তার ফলাফল কল্পনার বাইরে। এই কারণেই এই তালিকাগুলোকে ধরা হয় সবচেয়ে গোপন রাষ্ট্রীয় নথিগুলোর মধ্যে। শুধু শীর্ষ পর্যায়ের সরকারি অফিসার, নির্দিষ্ট নিরাপত্তা ক্লিয়ারেন্স থাকা মানুষজনই এই তথ্য দেখতে পারেন। আজ এই প্রক্রিয়াটা 35 বছরেরও বেশি সময় ধরে চলছে। কিন্তু প্রশ্ন উঠবেই, ভারত আর পাকিস্তান, যাদের সম্পর্ক মানেই সীমান্তে উত্তেজনা, কাশ্মীর ইস্যু, সেনা মোতায়েন, গোলাগুলি, তারা কেন একে অপরকে নিজেদের সবচেয়ে সংবেদনশীল নিউক্লিয়ার লোকেশন জানাবে? এর উত্তরটা রাজনীতিতে না, এর উত্তরটা মানবতার মধ্যে। ভাবুন তো, যুদ্ধের সময় যদি ভুল করে কোনো পারমাণবিক স্থাপনায় আঘাত লাগে, তাহলে সেটা শুধু সামরিক ক্ষতি নয়, তেজস্ক্রিয় বিকিরণ, লক্ষ লক্ষ নিরীহ মানুষের মৃত্যু, বিশাল অঞ্চল শত শত বছরের জন্য বসবাসের অযোগ্য পরিবেশের স্থায়ী ধ্বংস। এই ভয়াবহতা ঠেকানোর জন্যই এই সমঝোতা। মানে খুব সোজা ভাষায়, লড়াই হতে পারে, রাজনীতি চলতে পারে, কিন্তু নিউক্লিয়ার স্থাপনাগুলো ছোঁয়া যাবে না। এই ঐতিহাসিক চুক্তির ভিত্তি রাখা হয়েছিল 98 সালে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।